গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত দুটো ক্লাসে জলবায়ু অঞ্চল সম্পর্কে জেনেছিলাম। কি কি জেনেছিলাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আর মৌসুমী জলবায়ু অঞ্চল, তাই তো? আচ্ছা, ভেরি গুড। দেখো, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো স্টুডেন্ট, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু উষ্ণতা আর বৃষ্টিপাতের তারতম্যের জন্য কিন্তু আবহাওয়ার সামগ্রিক ধরনও কিন্তু আলাদা হয়। অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া লক্ষ্য করা যায়। তোমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি পড়েছিলে? পড়েছিলে যে সূর্যরশ্মি কেমন ভাবে কিরণ দেয়? লম্বভাবে, তাই না? তাহলে সেখানে সূর্যরশ্মি যেহেতু লম্বভাবে সারা বছর কিরণ দিচ্ছে, ফলে সেখানে উষ্ণতাও অনেকটা বেশি এবং বৃষ্টিপাতের ধরনটাও অনেকটাই বেশি। তাই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সারা বছর বৃষ্টিপাত হয় এবং উদ্ভিদ যে জন্মায় সেগুলো কিন্তু চিরসবুজ, তাই না? আবার উপক্রান্তীয় অঞ্চলে সরল বৃক্ষের অরণ্য আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া মেরুবৃত্ত অঞ্চলে যেখানে প্রায় সারা বছর তুষার পড়ে থাকে, সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মায়? বলে ফেলো কেউ। গুল্ম জাতীয় উদ্ভিদ, তাই তো? ভেরি গুড। আচ্ছা, মৌসুমী জলবায়ু কিন্তু আমরা আগের দিন পড়ে এসেছি, তাই না? কেউ আমাকে বলো, এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশগুলি কি কি? ভেরি গুড, ভারতবর্ষ। ভারতবর্ষ এবং তার আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু মৌসুমী জলবায়ু অন্তর্গত দেশ। যেমন কি কি? ভেরি গুড। বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, তাই তো? শ্রীলঙ্কা, এই যে দেশগুলো এগুলো কিন্তু মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে তোমরা একটা জিনিস কিন্তু স্টুডেন্ট বুঝতে পারলে, যে জলবায়ু কিন্তু বৃষ্টিপাত এবং উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তাই তো? আচ্ছা, তোমরা বলো আমাকে, এই যে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কি কি জিনিস? এটা কিন্তু তোমাদের আমি আগে বলেছিলাম। ভেরি গুড। জলবায়ুকে নিয়ন্ত্রণ করে বা জলবায়ুর যে নিয়ন্ত্রক সেগুলি হলো অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, এইগুলো কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল থেকে। আজকে আমরা জানব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে। অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন দেশে অবস্থান করছে, সেখানকার জীবজগৎ, সেখানকার বৃষ্টিপাত কেমন, বা সেখানকার বন্যপ্রাণীই বা কেমন, সেটা সম্পর্কে জানব। আর অর্থসামাজিক দিক থেকে আমরা কিন্তু জানব কৃষিকাজ, খনিজ সম্পদ, বা সেখানে কোন কোন বিখ্যাত শহর রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে ক্লাস, চলো শুরু করি আজকের চ্যাপ্টার, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হলো এই ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ নাতিশীতোষ্ণ কথার অর্থ কি তোমাদের এটা জানা উচিত, তাই তো? নাতিশীতোষ্ণ কথার অর্থ হচ্ছে না শীত না উষ্ণ। অর্থাৎ আবহাওয়াটা এমন হবে যে খুব গরম পড়বে না, আবার প্রচন্ড ঠান্ডাও পড়বে না। বুঝতে পেরেছ? শুধুমাত্র ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত নয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বা ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো অবশ্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এছাড়া ভূমধ্যসাগরের তীরবর্তী থেকে দূরে যে অঞ্চলগুলোতে বা যে দেশগুলোতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় তাকেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত করা হয়। বা সেই অঞ্চলগুলো যদি ভূমধ্যসাগরের কাছাকাছি দেশগুলোর মতো জলবায়ু লক্ষ্য করা যায়, তাহলে ওই দেশগুলোতেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান, অর্থাৎ কতটা জায়গা জুড়ে বা কোন কোন দেশ জুড়ে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থান করছে, চলো সেটা চট করে দেখে নিই। দেখো, তোমরা সকলেই জানো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধ রয়েছে। সেই উত্তর ও দক্ষিণ গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই ভূমধ্যসাগরীয় যে দেশগুলো সেগুলো অবস্থান করছে। বিশেষ করে বিভিন্ন যে মহাদেশ রয়েছে
সেই মহাদেশগুলির পশ্চিম দিকে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। তোমরা চিত্রটা দেখো, ঠিক বুঝতে পারবে। দেখো এই যে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এই উত্তর আমেরিকা মহাদেশ কিন্তু দেখো পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া, সেখানে কিন্তু দেখা যায় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। এছাড়া দেখো ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে এই যে অংশগুলো, এগুলোও কিন্তু ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু দেখা যায়। তাহলে চলো দেখে নেই ইউরোপ মহাদেশের কোন কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। দেখো ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল। এছাড়া এশিয়া মহাদেশের কিন্তু তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন এইসব অঞ্চলেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। দেখো পৃথিবীর মোট 16টা দেশে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুটা সব থেকে বেশি পরিমাণে আহ, লক্ষিত হয় বা বেশি পরিমাণে দেখা যায়। এছাড়া কিন্তু উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া অর্থাৎ এই যে অঞ্চলটা, এটা দক্ষিণ আমেরিকার চিলি, দেখো এই মহাদেশটার নাম কিন্তু দক্ষিণ আমেরিকা, তাই তো? এই দক্ষিণ আমেরিকার চিলিও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আর কি দেখা যায়, আফ্রিকার কেপ টাউনেও কিন্তু, এই যে আফ্রিকা মহাদেশ, তাই তো? এই আফ্রিকা মহাদেশের এই যে অঞ্চলটা, এটা হচ্ছে কেপ টাউন, এই কেপ টাউনেও ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া অস্ট্রেলিয়ার কিন্তু দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অংশে কিন্তু, অর্থাৎ এই যে জায়গাটা অস্ট্রেলিয়ার, এই জায়গাটাতে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়ার এই দক্ষিণ পশ্চিম অংশে একটা বিখ্যাত শহর রয়েছে, সে শহরের নাম হচ্ছে অ্যাডিলেড। এই অ্যাডিলেড শহর কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। তোমরা নিশ্চয়ই অ্যাডিলেডের নাম শুনেছো। তোমরা ক্রিকেট খেলা দেখো, অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত মাঠ, ক্রিকেট মাঠ রয়েছে অ্যাডিলেড, কি শুনেছো তোমরা? শুনেছো তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে যদি তোমাদের বলে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি অক্ষাংশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, তোমরা কি বলবে? তোমরা বলবে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুটা লক্ষ্য করা যায়। ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশেই কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, যেহেতু ভূমধ্যসাগর কিন্তু কোথায় রয়েছে, এরকম জায়গায় রয়েছে না, আফ্রিকার ঠিক উপরের দিকে, উত্তর দিকে, এই যে অঞ্চলটা, এখানে কিন্তু ভূমধ্যসাগর রয়েছে। এই সাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে, সেগুলোতে বিশেষ করে আহ, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল এই যে অঞ্চলগুলোতে বা এই দেশগুলোতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু সব থেকে বেশি পরিলক্ষিত হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো স্টুডেন্ট, প্রতিটা জলবায়ুর কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, তাই তো? আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমি মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম। কেউ বলো তো আমাকে সেগুলি কি কি? ভেরি গুড। এক কি বলবে, যে বিপরীতমুখী বায়ুপ্রবাহ, তাই তো? অর্থাৎ শীতকালে একদিক দিয়ে হাওয়া হয়, আবার গরমকালে অন্য দিক দিয়ে হাওয়া হয়। এছাড়া রয়েছে কি, শুষ্ক শীতকাল, তাই তো? আর আর্দ্র গ্রীষ্মকাল। ভেরি গুড। দেখো এই যে বিষয়গুলো, এগুলোর কিন্তু ঠিক বিপরীত যে লক্ষণগুলো, সেইগুলোই কিন্তু ভূমধ্যসাগরীয় বা ভূমধ্যসাগরীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। আর এগুলোই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। যেমন কি, সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ সারা বছর কিন্তু মৃদুভাবাপন্ন, না শীত না উষ্ণ, সেটাকে আমরা কি বলবো, নাতিশীতোষ্ণ। অর্থাৎ ওয়েদার বা আবহাওয়া কিন্তু খুব মনোরম থাকে। বুঝতে পারলে? দ্বিতীয় দেখো, শুষ্ক গ্রীষ্মকাল। শুষ্ক অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু এখানে তেমন বৃষ্টি হয় না। খুব ভালো করে মনে রাখবে। দেখো মৌসুমী জলবায়ুতে কিন্তু আর্দ্র গ্রীষ্মকাল, তাই না? হ্যাঁ, গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। ঠিক তার বিপরীত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শুষ্ক গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকালে তেমন বৃষ্টিপাত হয় না। আচ্ছা, এরপরে দেখো শীতকালীন বৃষ্টিপাত। দেখো ভূমধ্যসাগর মহাসাগরের প্রধান বৈশিষ্ট্য হলো এই শীতকালীন বৃষ্টিপাত। শীতকালে বৃষ্টিপাত হয় বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোকে কি বলা হয় জানো? শীতকালীন বৃষ্টিপাতের দেশ। তোমরা খুব ভালো করে এটা মনে রাখবে। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।
তাহলে শীতকালে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একমাত্র বৃষ্টিপাতটা হয়। গ্রীষ্মকালে একদমই বৃষ্টি হয় না, আমি তোমাদের একটু আগেই বললাম। এই তিনটে প্রধান বৈশিষ্ট্য কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো, জলবায়ুর মধ্যে কিন্তু উষ্ণতা, বৃষ্টিপাত এগুলো আসে, তাই তো? প্রথমে আমরা জেনে নেব উষ্ণতা সম্পর্কে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে কিন্তু উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলাফেরা করে, কিন্তু শীতকালে কিন্তু তা কমে 5 ডিগ্রিতে নেমে আসে এবং সেটা 5 ডিগ্রি থেকে 21 ডিগ্রির মধ্যে কিন্তু চলাফেরা করে। অর্থাৎ বার্ষিক যে তাপমাত্রার প্রসর সেটা কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে স্টুডেন্ট যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত থাকে বা উষ্ণতা কত থাকে, তোমরা বলবে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি বলে বার্ষিক তাপমাত্রার প্রসর, তাহলে তোমাদের উত্তর কিন্তু হবে 17 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার দেখো, এই যে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু এক ধরনের উচ্চচাপ বলয় অবস্থান করে, ঠিক আছে? এই উচ্চচাপ বলয় অবস্থান করার ফলে কিন্তু স্থলভাগ থেকে যে বায়ুটা বয়, সেই বায়ুটা কিন্তু সমুদ্রের দিকে বয়ে যায়। অর্থাৎ স্থলভাগ থেকে বায়ুটা সমুদ্রের দিকে চলে যায়। আর যে বায়ুটা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে চলে যায় তাকে আমরা কি বলবো? আয়ন বায়ু, তাই তো? আর ঠিক এই কারণের জন্যই কিন্তু গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একদম বৃষ্টিপাত হয় না। যেহেতু আয়নবায়ুটা সমুদ্রের দিকে চলে যাচ্ছে, তাই স্থলভাগে কিন্তু কোনো বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয় না। এই সময়ে আকাশ কিন্তু থাকে রোদ ঝলমলে, আবহাওয়া খুব মনোরম, ঠিক আছে? আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করবে, রাত্রেবেলা কিন্তু দিনের বেলা থেকে তাপমাত্রা অনেকটা কমে। ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু অঞ্চলে বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে তাপমাত্রা কিন্তু রাতে অনেকটা কমে যায়, ঠিক আছে? এরপরে আমরা জানবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত সম্পর্কে। বৃষ্টিপাত, দেখো স্টুডেন্ট, শীতকালে কিন্তু এই অঞ্চলে কিন্তু বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা হয়, সেটা কিন্তু আমরা একটু আগেই জেনেছি, তাই তো? আর আমরা কি জেনেছিলাম যে গ্রীষ্মকালে কিন্তু উচ্চচাপ বলয় অবস্থান করে। দেখো, শীতকাল আসার সাথে সাথে কিন্তু এই উচ্চচাপ বলয়টা কিন্তু সরে গিয়ে আটলান্টিক মহাসাগরের উপরের দিকে প্রভাবিত হয় এবং জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু সেটা পশ্চিমা বায়ু নামে পরিচিত। এই পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতটা হয়। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়, তোমরা কি বলবে উত্তরে? পশ্চিমা বায়ুর জন্য। ভেরি গুড। দেখো, বার্ষিক যে গড় বৃষ্টিপাত সেটা 25 থেকে 150 সেমির মতো হয়ে থাকে। তাহলে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 25 থেকে 150 সেমির মতো। আচ্ছা, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে অবস্থান, তার মধ্যে অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই ভূমধ্য মহাসাগরীয় জলবায়ুর অঞ্চলের মধ্যে। তাহলে পরীক্ষায় তোমাদের যদি কোশ্চেন আসে যে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তোমরা কি বলবে? অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। দেখো, শীতকালে বৃষ্টিপাত হয় বলে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ। এরপরে দেখো, তুষারপাত কিন্তু এই অঞ্চলে কিন্তু বা এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু তেমন ভাবে লক্ষ্য করা যায় না, ঠিক আছে? তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে অর্থাৎ উত্তর দিকে কিন্তু ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে। তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? আমরা জানলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যের মধ্যে উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে। এরপরে কিন্তু আমরা জানবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে। জীববৈচিত্র্য, দেখো স্টুডেন্ট, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের মধ্যে আমরা স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাণীজগৎ সম্পর্কে কিন্তু জানবো। অর্থাৎ প্রথমে জানবো আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তোমরা আমাকে বলো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? বলে ফেলো। যেসব উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একাই
কি হয়, তৈরি হয়, তাই তো, বা বেড়ে ওঠে, তাদের কি বলা হয়, স্বাভাবিক উদ্ভিদ। দেখো, আমরা কিন্তু জেনেছিলাম স্টুডেন্ট যে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল, তাই তো। শুষ্ক গ্রীষ্মকাল মানে হচ্ছে গ্রীষ্মকালে কিন্তু শুষ্ক থাকে, বৃষ্টিপাত হয় না। আর আর্দ্র শীতকাল মানে শীতকালেই বৃষ্টিপাত হয়। আমাদের যে মৌসুমী জলবায়ু অঞ্চল রয়েছে, সেই জলবায়ু অঞ্চলের কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থানটা এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে। এর কারণে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখো, শুষ্ক গ্রীষ্মকালে কিন্তু বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ডও কিন্তু খুব শক্ত হয়। বড় বড় পাতা, পুরু, ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল কিন্তু সঞ্চয় করে রাখে তাদের দেহের মধ্যে। যেহেতু শীতকালেই বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে প্রায় বৃষ্টিপাত হয় না, তাই শীতকালে যে বৃষ্টিপাতটা হয়, গাছগুলো কিন্তু তাদের পুরু, ছাল এবং যে বড় বড় পাতা, তার মধ্যে কিন্তু শীতকালে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলটা কিন্তু সঞ্চয় করে রাখে এবং গ্রীষ্মকালে কিন্তু তারা প্রয়োজন মতো সেটা মেটাতে পারে। ঠিক আছে। প্রধানত তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদ কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। কি কি? সরলবর্গীয় উদ্ভিদ, চিরসবুজ উদ্ভিদ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। তোমরা কিন্তু মনে রাখবে এই তিনটে খুব গুরুত্বপূর্ণ, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। তোমরা কি বলবে? সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়, চিরসবুজ উদ্ভিদ জন্মায়, আর কিন্তু জন্মায় গুল্ম জাতীয় উদ্ভিদ। এবারে এই তিনটি যে ভাগ আছে, এই তিনটি ভাগে কি কি গাছ জন্মায়, চলো সেগুলো কিন্তু আমরা একটু দেখে নিই। প্রথমে স্টুডেন্ট আমরা আসবো যে স্বাভাবিক উদ্ভিদটা, সেটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। দেখো, এই সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে পাইন, ফার, সিডার কিন্তু সব থেকে বেশি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জন্মায়। আচ্ছা, তোমরা ডান দিকের ছবিটা দেখো, দেখে বলো তো এটা কিসের গাছ, কি গাছ? বলো। পাইন গাছ, ভেরি গুড। এটা কিন্তু পাইন গাছের অরণ্য। ঠিক আছে। এটা সরলবর্গীয় বৃক্ষের অরণ্যের উদাহরণ। এরপরে আমরা আসবো চিরসবুজ উদ্ভিদ। চিরসবুজ উদ্ভিদের মধ্যে পড়ছে ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। তোমরা কিন্তু ইউক্যালিপটাস গাছটা কম বেশি সকলেই দেখেছো, তাই তো? দেখেছো? গ্রামের দিকে কিন্তু এই গাছটা খুব হয়। আচ্ছা, ওক, এই যে গাছটার ছবি দেখো, এই গাছটা কিন্তু ওক গাছের চিত্র। আচ্ছা, আর কি বলেছিলাম? আর বলেছিলাম গুল্ম জাতীয় উদ্ভিদ কিন্তু জন্মায়। গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ছে দেখো ম্যাপেল, লরেল, রোজমেরি প্রভৃতি উদ্ভিদ কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদের উদাহরণ। তাহলে তোমরা কিন্তু জানলে যে তিন প্রকার স্বাভাবিক উদ্ভিদ কিন্তু সব থেকে বেশি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জন্মায়। সেগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, আর নাম্বার থ্রি হচ্ছে কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো জলপাই গাছ। জলপাই গাছ, তোমরা সবাই জলপাইয়ের নাম অবশ্যই শুনেছো, শুনেছো তো? সেই জলপাই গাছ কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তাই অন্যতম প্রধান উদ্ভিদ হলো এই জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই জলবায়ু অঞ্চলেই কিন্তু পৃথিবীর সব থেকে বেশি জলপাই গাছ রয়েছে। আচ্ছা, এ তো গেল জলপাই। এছাড়া কিন্তু এইসব অঞ্চলে আরো কমলা লেবুর গাছ, অনেক আঙ্গুর গাছ, এছাড়া আপেল গাছ, ঠিক আছে, এই গাছগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা জানবো যে প্রাণী জগৎ ও পশুপালন সম্পর্কে। দেখো, প্রাণী জগৎ ও পশুপালন। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ার সময় জেনেছিলাম সেখানে কিন্তু ঘন জঙ্গল অবস্থান করে, তাই তো? তার কারণে পৃথিবীর যত হিংস্র জন্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান করে। অপরপক্ষে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আমরা সরলবর্গীয় বৃক্ষের অরণ্য, গুল্ম জাতীয় অরণ্য কিন্তু বেশি লক্ষ্য করতে পারি, তাই তো? এবং এখানে কিন্তু হিংস্র জন্তু কিন্তু আহ, প্রায় নেই বললেই চলে, খুবই কম রয়েছে। বিশেষ করে বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল হওয়ার কারণেই কিন্তু এখানে তৃণভূমির পরিমাণও যথেষ্ট কম। তাই ঘোড়া, বিভিন্ন যে গবাদি পশু, সেগুলোর চাষ বা সেগুলো কিন্তু
বেশি লক্ষ্য করা যায় না। এই ঘোড়া, গবাদি পশু এগুলোর পরিবর্তে এই ভূমধ্য মহাসাগরের জলবায়ু অঞ্চলে কি কি দেখা যায়? দেখা যায় খচ্চর, ভেড়া, ছাগল ইত্যাদি কিন্তু প্রতিপালন করা হয়ে থাকে। এছাড়া উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট এবং ভেড়া ইত্যাদির প্রতিপালনও করা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে, স্বাভাবিক উদ্ভিদ এবং প্রাণীজগৎ ও পশুপালন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। এরপরে স্টুডেন্ট আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক যে পরিবেশ এবং সেখানকার মানুষকে যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। আর্থসামাজিক পরিবেশ ও তার জীবনযাত্রা। প্রথমে আমরা আসব কৃষিকাজ সম্পর্কে, তারপরে জনবসতি, খনিজ সম্পদ, শিল্প এগুলো সম্পর্কেও জানবো। প্রথমে দেখো কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু অর্থাৎ সেখানকার যে আবহাওয়াটা না শীত না উষ্ণ, অর্থাৎ কাজ করার জন্য কিন্তু খুব মনোরম, কষ্ট কম হবে, তাই না? মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কিন্তু কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল হলো কিন্তু গম। এছাড়া আর কি কি ফসল উৎপন্ন হয়? যব হয়, তুলো চাষ হয়, ভুট্টা, ধান, তামাক, সবজি চাষও কিন্তু হয়ে থাকে। কিন্তু তোমাদের যদি পরীক্ষায় আসে স্টুডেন্ট যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি, তোমরা কি বলবে? যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো গম। এর সাথে সাথে ভুট্টা, ধান, তামাক, যব এইগুলো কিন্তু উৎপাদিত হয়ে থাকে। আমরা কিন্তু আগেই জেনেছিলাম স্টুডেন্ট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রোদ ঝলমলে এবং আবহাওয়া কিন্তু খুব মনোরম থাকে, তাই তো? ঠিক এই কারণে এই অঞ্চলে কিন্তু প্রচুর মূল্যবান ফল কিন্তু তৈরি হয় বা ফল কিন্তু জন্মায়। কি কি? চলো দেখে ফেলি সেগুলো। আঙ্গুর, আপেল, জলপাই, নাশপাতি, কমলালেবু, পিচ, আখরোট, বাদাম, তারপরে কুল, নানা রকমের যে লেবু হয় সেই লেবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণে জন্মায়। আর এত পরিমাণে ফল জন্মায় বা ফল উৎপন্ন হয় বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কি বলা হয় জানো? বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়, তোমরা কি বলবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। যদি বলে কেন বলা হয়, এর কারণ হচ্ছে বিভিন্ন যে দামি মূল বা মূল্যবান যে ফল, আপেল, আঙ্গুর, নাশপাতি, কমলালেবু, জলপাই এই ফলগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। ঠিক এই কারণের জন্যে আহ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। দেখো তোমরা ছবি, আঙ্গুর, তারপরে নাশপাতি, জলপাই, লেবু, কমলা লেবু এগুলো কিন্তু সব থেকে বেশি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা কি বুঝলে স্টুডেন্ট? তোমরা বুঝলে যে কৃষিকাজে কিন্তু খুবই উন্নত এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বিশেষ করে গম উৎপন্ন হয় বেশি এবং বিভিন্ন মূল্যবান ফলও কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব খনিজ সম্পদ এবং শিল্প সম্পদ। খনিজ সম্পদ ও শিল্প। দেখো স্টুডেন্ট, আমরা যখন মৌসুমী জলবায়ু অঞ্চল পড়েছিলাম তখন কিন্তু জেনেছিলাম যে মৌসুমী জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ কি সমৃদ্ধ না? তোমরাই বলো দেখি কতটা মনে আছে তোমাদের। ভেরি গুড, সমৃদ্ধ। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চল কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু ঠিক বিপরীত দিকে অবস্থান করছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। সেই জলবায়ু অঞ্চলে কিন্তু খনিজ সম্পদ তেমন ভাবে সমৃদ্ধ নয়। আমি কিন্তু একটা কথা স্টুডেন্ট প্রথম থেকেই বলে আসছি, তোমরা কিন্তু খেয়াল করেছো কিনা জানি না। মৌসুমী জলবায়ুর যে অঞ্চল বা মৌসুমী জলবায়ুর যে বৈশিষ্ট্য সেগুলো থেকে কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থান লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। তবে কিছু কিছু জায়গায় কিন্তু খনিজ তেল, বক্সাইট, মার্বেল বা লোহা কিন্তু পাওয়া যায়। দেখো ক্যালিফোর্নিয়া রয়েছে, সেই ক্যালিফোর্নিয়াতে কিন্তু খনিজ তেল পাওয়া যায়। ফ্রান্স
ফ্রান্সে বক্সাইট পাওয়া যায়, ইতালিতে মার্বেল পাওয়া যায়, এছাড়া স্পেনে কিন্তু কিছু কিছু জায়গায় লোহাও পাওয়া যায়। এই অঞ্চলের মানুষজন কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুবই সমৃদ্ধ। তার প্রধান কারণ কিন্তু হলো কৃষিকাজ। কৃষিকাজ এবং যে ফলের চাষ এখানে ব্যাপকভাবে হয়, তার মাধ্যমে কিন্তু এরা ফল বিদেশে রপ্তানি করে বা ফলকে শিল্পজাত দ্রব্যে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন জিনিস বা বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন আচার, জ্যাম, জেলি কিন্তু বিদেশে রপ্তানি করা এবং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। ঠিক আছে? তাই ভূমধ্য মহাসাগরীয় জলবায়ু অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কিন্তু এই ফলের চাষ। ঠিক আছে? আচ্ছা। দেখো, ইতালি ও ফ্রান্সে যে উৎকৃষ্ট মানের আঙ্গুর পাওয়া যায়, সেই উৎকৃষ্ট মানের আঙ্গুর থেকে কিন্তু মদ তৈরি হয়। জলপাই, আমরা সবাই জানি জলপাই। এই জলপাই থেকে কিন্তু অলিভ অয়েল, তেল, অলিভ অয়েল কিন্তু তৈরি করা হয় এই জলপাই থেকে। এগুলো সারা পৃথিবীতে কিন্তু রপ্তানি করা হয়। এছাড়া কৃষিজ শিল্পের মধ্যে কি কি আছে? কাঁচা ফল, শুকনো ফল, এছাড়া জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প কিন্তু এই অঞ্চলে শিল্পকে সমৃদ্ধ করেছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম স্টুডেন্ট? আমরা জানলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের খনিজ সম্পদ এবং শিল্প শিল্প সম্পর্কে, তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো ক্যালিফোর্নিয়া, হলিউড। আচ্ছা, তোমরা কিন্তু অনেকে টলিউড বা বলিউড নাম শুনেছো। কি হয় সেখানে? টলিউডে কি হয়? বাংলা সিনেমা নিয়ে যে কাজ করে সেখানে কি বলা হয়? টলিউড। আবার হিন্দি সিনেমাকে নিয়ে যখন কাজ করা হয় বা সারা ভারতবর্ষব্যাপী যে হিন্দি সিনেমাটা চলে সেটা কোথায় তৈরি হয়? মুম্বাইতে। সেখানে কিন্তু অবস্থান করছে কি? তো বলিউড। আচ্ছা, ঠিক তেমনই এই ক্যালিফোর্নিয়া, হলিউডও কিন্তু সিনেমা শিল্প বা চলচ্চিত্র শিল্পের জন্য শ্রেষ্ঠ। মনোরম এবং রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ায়, হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কিন্তু গড়ে উঠেছে। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে, তোমরা কি লিখবে? লিখবে ক্যালিফোর্নিয়ার, হলিউড। দেখো, হলিউড বলতে মূলত ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলেস রয়েছে, সেই লস অ্যাঞ্জেলেসে অবস্থিত আমেরিকার চলচ্চিত্র শিল্পকে বোঝাচ্ছে। এটি বিশ্বব্যাপী তার উচ্চমানের চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত, যা এক শতাব্দীর ও বেশি সময় ধরে কিন্তু দর্শকদের বা আমাদের কিন্তু মুগ্ধ করছে। তোমরা নিশ্চয়ই ইংলিশ সিনেমা দেখেছো, যেখানে খুবই অ্যাকশন হয়, খুবই কাল্পনিক চরিত্র হয়, তাই না? হয়তো এইগুলো কিন্তু এই হলিউডে নির্মাণ করা হয়। হলিউডের মুভিগুলি অ্যাকশন, ড্রামা, কমেডি বা বিজ্ঞান ও কাল্পনিক যে বিভিন্ন ক্ষেত্র সেগুলো নিয়ে কিন্তু তৈরি করা হয় হলিউডের চলচ্চিত্র, এবং সারা পৃথিবীব্যাপী কিন্তু এই হলিউডের চলচ্চিত্র কিন্তু দেখানো হয়ে থাকে। ঠিক আছে? এটা গেল ক্যালিফোর্নিয়ার, হলিউড। এবারে আমরা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জনবসতি এবং সেখানকার যে প্রধান প্রধান শহর সে সম্পর্কে একটু জানব। জনবসতি, দেখো, আমরা কিন্তু কি জেনেছি যে মনোরম আবহাওয়া এবং স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তবে আহ, মৌসুমী জলবায়ু অঞ্চলের মতো অসংখ্য যে জনসংখ্যা সেটা কিন্তু এখানে নেই। ঠিক আছে? তাও কিন্তু কর্মসংস্থার সুযোগ, জীবিকা নির্বাহের সমান সুযোগ, অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হওয়ায় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কিন্তু জনবসতি আহ অনেকটাই বেশি। ঠিক আছে? অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ, অর্থাৎ এখানকার কিন্তু মানুষরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রায় সবাই সমৃদ্ধ। হুম। এই অঞ্চলেই অতীতে গ্রিস, মিশরীয় ও রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। এই ভূমধ্যসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অতীতে যে সভ্যতাগুলো আমি নাম বললাম এগুলো কি সভ্যতা? প্রাচীন সভ্যতা, তাই তো? গ্রিস সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো প্রাচীন যুগের সভ্যতা, যে সভ্যতাগুলো কিন্তু বর্তমানে হারিয়ে গেছে, তাই না? তুমি কোন কোন সভ্যতার নাম জানো বলো? হরপ্পা সভ্যতা, ভেরি গুড। আর আচ্ছা,
হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? জানো না তো? আচ্ছা, তারপরে কি সভ্যতা বলো? মহেঞ্জোদারো সভ্যতা। আচ্ছা, মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ভেরি গুড, সিন্ধু নদীর তীরে। আচ্ছা, এই যে বিভিন্ন যে সভ্যতা, সেই সভ্যতাগুলো কিন্তু নদীর তীরে কিন্তু গড়ে ওঠে, এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রিস, অতীতে গ্রিস, মিশরীয় এবং যে রোমান সভ্যতা, সেটা কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। আচ্ছা, এখানকার যে প্রধান প্রধান শহর সেগুলো দেখো: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, তোমরা সবাই নাম শুনেছো; সান ফ্রান্সিসকো, ইতালির রোম, দক্ষিণ আফ্রিকার কেপটাউন। কেপটাউনের নাম অবশ্যই শুনেছো অনেকে। ক্রিকেট যারা দেখো তারা নিশ্চয়ই জানবে যে দক্ষিণ আফ্রিকার একটা বিখ্যাত মাঠ রয়েছে, ক্রিকেট মাঠ, সেটার নাম কিন্তু কেপটাউন, তাই না? আচ্ছা, এছাড়া পর্তুগালের লিসবন এই অঞ্চলে কিন্তু প্রধান প্রধান বন্দর এবং শিল্প কেন্দ্র। এই যে শহরগুলোর নাম আমরা বললাম, এই শহরগুলো কিন্তু এই সব ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান বন্দর এবং শিল্প কেন্দ্র। দেখো ছবিতে, এই যে শহরটা, এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এই শহরটা দেখো, এটা কিন্তু ইতালির রোম শহর। এটা হচ্ছে অ্যাডিলেড শহর। আর এই নিচের দিকে যে শহর রয়েছে সমুদ্রের পাশে, সেটা কিন্তু হচ্ছে আফ্রিকার কেপটাউন শহর। এই শহরগুলো সব সমুদ্রের তীরে অবস্থান হওয়ার ফলে কিন্তু এখানে প্রধান প্রধান বন্দর এবং শিল্প কেন্দ্রও কিন্তু গড়ে উঠেছে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জনবসতি সম্পর্কে। জনবসতি তুলনামূলকভাবে জনবহুল, তবে মৌসুমী জলবায়ু অঞ্চলের মতো এত জনসংখ্যা কিন্তু এই অঞ্চলে দেখা যায় না। ঠিক আছে? এবং প্রধান প্রধান শহরের নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষায় আসতেই পারে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান শহরগুলি কি কি। তখন তোমরা কি বলবে? বলবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে, তাই তো? সেই পার্থক্যগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব। দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আমাদের দেশে যে মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, সেখান থেকে কিন্তু ঠিক তার বিপরীত অবস্থায় অবস্থান করে। এটা কিন্তু আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি। তাহলে চলো চট করে দেখে নেই এই মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর কি কি পার্থক্য হতে পারে। তোমরাই বলো প্রথম একটা। মৌসুমী বায়ু কিন্তু মৌসুমী জলবায়ু কিন্তু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। অপরদিকে ভূমধ্যসাগরীয় যে বায়ু, তার দ্বারা কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু প্রভাবিত হয়ে থাকে। আর সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি, খুবই গুরুত্বপূর্ণ, মৌসুমী জলবায়ু কিন্তু গ্রীষ্মকাল থাকে উষ্ণ এবং শীতকাল থাকে শুষ্ক, তাই তো? গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। দেখো, গ্রীষ্মকালে কিন্তু খুব গরম পড়ে আমাদের এই ভারতবর্ষে বা মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে, এবং সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতও হয়, তাই কিন্তু আর্দ্র থাকে। অপরপক্ষে শীতকালে কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত একদমই হয় না, তাই শীতকাল কিন্তু শুষ্ক থাকে, তাই তো? আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু ঠিক তার উল্টো অবস্থান লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল থাকে উষ্ণ এবং শীতকাল থাকে আর্দ্র। অর্থাৎ শীতকালে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতটা হয়, এবং পশ্চিমী বায়ুর দ্বারাই কিন্তু এই বৃষ্টিপাত হয়, ফলে শীতকাল থাকে কিন্তু আর্দ্র। আচ্ছা, এরপরে মৌসুমী জলবায়ু কিন্তু শীতকাল শুষ্ক ও শীতল থাকে। অর্থাৎ শীতকালে ভালোই ঠান্ডা পড়ে এবং শুষ্ক অবস্থায় অবস্থান করে। অপরদিকে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র থাকে, অর্থাৎ বৃষ্টিপাত বেশি হয় শীতকালে, এবং শীতল আর্দ্র থাকে, অর্থাৎ ঠান্ডাও যেমন পড়ে তেমন সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটাও এই শীতকালেই লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয়। আমরা মৌসুমী জলবায়ু পড়ার সময় কি জেনেছিলাম? জেনেছিলাম না
যে বর্ষাকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে তখন তার সাথে সাথে বৃষ্টিপাতটা হয়, তাই তো? আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আহ, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা এখানে হচ্ছে, এবং এটা শীতকালেই হচ্ছে, সেটাও আমরা জানলাম, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু ঋতুভেদে কিন্তু বায়ু প্রভাবিত হয়, তাই না? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এই এই যে আমরা ঋতুগুলো পড়েছিলাম, চারটে ভাগ মৌসুমী জলবায়ু অঞ্চলে, সেই ভাগে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে তেমন ভাবে ভাগ করা যায় না। ঠিক আছে, এইগুলো হলো মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য। এছাড়া তোমরা কিন্তু আরো বলতে পারো পার্থক্য, বলো কি হবে? মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ, অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল তেমন ভাবে খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, তাই তো? আবার অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর ফলের চাষ হয়, কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে ফলের চাষ হয় কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মতো অতটা নয়, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম, তাই তো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তবে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তোমরা কিন্তু এই বিষয়গুলো একদমই ভুলবে না। দেখো, প্রথম পয়েন্টে আসি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। যদি বলে কেন বলা হয়, তোমরা বলবে যে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু শীতকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। এরপরে দেখো, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ কিন্তু জলপাই গাছ। ঠিক আছে, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি পড়েছিলাম আমরা? ধান পড়েছিলাম, পাট পড়েছিলাম, তাই তো? তেমনি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ কিন্তু জলপাই গাছ। পৃথিবীর সব থেকে বেশি জলপাই কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জন্মায়, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর কি মনে রাখবে তোমরা? আর মনে রাখবে, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। কেন বলা হয় বলো তো ফলের ঝুড়ি? ভেরি গুড। প্রচুর পরিমাণে যে মূল্যবান ফল আছে সেই ফলগুলো কিন্তু এখানে উৎপন্ন হয়, যেমন ন্যাসপাতি, আপেল, আঙ্গুর, তারপরে বিভিন্ন রকমের যে কমলা লেবু, ঠিক আছে, ইত্যাদি যে ফলগুলো এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। তোমরা ছবি দেখো, একটা ঝুড়ির মধ্যে ফল আছে না? ঠিক তেমনই প্রচুর ফল কিন্তু উৎপন্ন হয় এই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে। আচ্ছা, এরপরে দেখো, এটাও তোমাদের মনে রাখতে হবে যে ক্যালিফোর্নিয়া হলিউড পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তাহলে তোমরা কি মনে রাখবে? যে হলিউডে সব থেকে বেশি বা পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে আমাদের আজকে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শেষ হলো। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে দেখে নেব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পারলে এগুলো খাতায় নোট ডাউনও করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো সেগুলো দেখে ফেলি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই উত্তরগুলো বলার চেষ্টা করো, দেখি তোমরা কেমন আমার ক্লাসটা মন দিয়ে শুনলে। ভূমধ্যসাগরের জলবায়ু যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে, বলে ফেলো। দেখো, ভূমধ্য সাগরের জলবায়ু কিন্তু উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। 2 নম্বর প্রশ্নটা দেখো, ভূমধ্যসাগরের জলবায়ু কোন কোন দেশে লক্ষ্য করা যায়? দেখো, ইউরোপের কিন্তু অনেক দেশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, তারপরে তোমার পর্তুগাল, ঠিক আছে? এছাড়া এশিয়া মহাদেশের কিছু কিছু দেশেও কিন্তু আহ, যেমন তুরস্ক,
লেবানন, ইসরায়েল এইসব দেশেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আর আফ্রিকার মরক্কো রয়েছে, মিশর রয়েছে, এই দেশগুলোতেও ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। পরে দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে? শীতকাল, শীতকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ শীতকাল কিন্তু আর্দ্র, এবং গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক, তাই তো? এবং সারা বছর ধরে কিন্তু এখানে মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, অর্থাৎ না শীত না উষ্ণ, এরকম একটা জলবায়ু কিন্তু এখানে বিরাজ করে। 4 নম্বর পয়েন্টে দেখো, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে কেন ফলের ঝুড়ি বলা হয়? এটা আমি এক্ষুনি বললাম, আশা করি তোমরা সবাই পারবে। প্রচুর পরিমাণে মূল্যবান ফল উৎপন্ন হয়, তাই তো? 5 নম্বরে দেখো, কোন জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? বলে ফেলো তোমরা। ভেরি গুড। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, কারণ এখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা কেবলমাত্র শীতকালে হয়ে থাকে, তাই তো? আচ্ছা, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান নগর ও বন্দরগুলি কি কি? দেখো, লস অ্যাঞ্জেলেস রয়েছে, তারপরে সান ফ্রান্সিসকো রয়েছে প্রধান শহর, এছাড়া কেপ টাউন শহর, লিসবন শহর, অ্যাডিলেড শহর কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান নগর এবং কিন্তু বন্দর। এগুলো সবই কিন্তু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এই শহরগুলো কিন্তু গড়ে উঠেছে, তাই এগুলোতে সমুদ্র বন্দর কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? তাহলে তোমরাই বলো যে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? সকলেই জানো, ক্যালিফোর্নিয়ার হলিউডে, তাই তো? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, যে ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান উদ্ভিদ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি হবে উত্তর? ভেরি গুড, জলপাই, তাই তো? তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবই এগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে স্টুডেন্ট? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটা কিন্তু আমার এই পর্যন্তই। এরপরে তোমাদের আরো একটা জলবায়ু অঞ্চল কিন্তু রয়েছে, কি বলতো সেটা? ভেরি গুড, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল নিয়ে কিন্তু আমি আমার পরে ক্লাসটা করব, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। সকল স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবে, ঠিক আছে? ধন্যবাদ স্টুডেন্ট।